আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি একটা খুশি সংবাদ নিয়ে এই ভিডিওটা করতেছি। এটা মূলত আপনারা যারা ভিডিও দেখতেছেন তারা দেখতেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেয়া একটা, অর্থাৎ এনসিটিভির দেওয়া একটা বিজ্ঞপ্তি। সেটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর জন্য নির্ধারিত শিখন অভিজ্ঞতা সংক্রান্ত নির্দেশনা। আর এটাই মূলত হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস। আমরা যারা শিক্ষক রয়েছি এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সবাই চিন্তিত ছিলাম যে এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হবে জুলাই মাসে, এটা কোন পর্যন্ত পড়তে হবে, শিক্ষার্থীরা কোন পর্যন্ত পড়বে, এইটা সম্পর্কে কিন্তু আমাদের নির্ধারিত কোনো নির্দেশনা ছিল না। আর আজকে আমরা এটা পেয়েছি, আর আজকে আমি তুলে ধরবো যে কিভাবে শিক্ষার্থীরা পড়তে পারো আর কোন বিষয়গুলো, অর্থাৎ আজকে আমি মূলত তুলে ধরবো ইংরেজি বিষয়, কারণ আমি ইংরেজি শিক্ষক হিসাবে ইংরেজি বিষয়ের তথ্যগুলো তুলে ধরবো এবং শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নিতে পারো, কোন কোন বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমি এই জায়গায় রেডি করেছি, এটা উপস্থাপন করব। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই উপকৃত হবে। তাহলে এই জায়গায় যেটা নির্দেশনা দেওয়া রয়েছে, নির্দেশনাটা আমরা পড়ি। বলা হয়েছে, সুপ্রিয় শিক্ষকবৃন্দ, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন আগামী জুলাই মাসে শুরু হতে যাচ্ছে। দৈব চয়নের ভিত্তিতে সারা দেশের নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে শ্রেণী কার্যক্রম সম্পন্ন করা তথ্য সংগ্রহ করা হয়েছে। প্রাপ্ত তথ্যের আলোকে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান যে পর্যন্ত শিখন কার্যক্রম সম্পন্ন করেছে সেই পর্যন্ত অভিজ্ঞতাগুলোকে বিবেচনা করে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল বিষয়ের নির্ধারিত অংশ, অর্থাৎ নির্ধারিত যে সিলেবাস সেইটা। আরেকটা বিষয়, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এনসিটিভি তথ্য সংগ্রহ করছে যে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন পর্যন্ত এই যে 6 মাসে পড়ালেখা শিখন অভিজ্ঞতা শেষ করেছে, আর তার ভিত্তিতে একটা তারা সিলেবাস দিয়েছেন। এই সিলেবাসের ভিত্তিতেই মূলত এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা হবে। এখন আমরা দেখব এই জায়গায় বলা হয়েছে বিষয়, আর এটা হচ্ছে শ্রেণী, আর এটা হচ্ছে ক্রমিক নম্বর। প্রথমে বাংলা দেওয়া রয়েছে, তারপরে রয়েছে ইংরেজি। এখন ইংরেজিটা আমরা কি পড়ব সেটা আমি তুলে ধরবো। এখন ইংরেজি বিষয় হচ্ছে ইংরেজি, আর ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 নাম্বার অর্থাৎ 60 পেজ পর্যন্ত পড়তে হবে। আবার সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 66 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। আবার অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 78 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং নবম শ্রেণীর পাঠ্যপুস্তকের শুরু থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এখন কথা হচ্ছে, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই পর্যন্ত পড়ানো হয়নি, তাহলে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যও কিন্তু কিছু নির্দেশনা দেওয়া রয়েছে। এখন এই নির্দেশনাটা দেখে তারপর আমি এই যে শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য এটা উপস্থাপন করব। তাহলে নির্দেশনাটা আবার কি রয়েছে এই জায়গায়, আমরা যদি এই বিজ্ঞপ্তি যাই, বিজ্ঞপ্তির নিচে কিন্তু দেওয়া রয়েছে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শেষ করেনি, এই জায়গায় দেওয়া রয়েছে। এটা বলা হচ্ছে আগামী 12 জুন 2024 পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলাকালীন এই অভিজ্ঞতাগুলো শেষ করবেন বলে আশা করা হচ্ছে। যেহেতু 12 জুনের পর ছুটির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, বন্ধের আগে যদি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত কোনো অভিজ্ঞতা সম্পন্ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প উপায় অবলম্বন করুন। এটা বলা হয়েছে শিক্ষকদেরকে। তাহলে বিকল্প উপায়গুলো কি কি হতে পারে? বিকল্প উপায়ের মধ্যে রয়েছে যে বিকল্প উপায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সময় অভিজ্ঞতা সম্পন্ন করার দিক নির্দেশনা। এটা বলা হয়েছে বন্ধের পূর্বে শিক্ষার্থীদেরকে বন্ধে করণীয় অভিজ্ঞতাটির ধাপগুলো কি কি তা সহজ ভাষায় বুঝিয়ে দিন। এটা মূলত শিক্ষকদেরকে বলা হয়েছে, এই পুরোটাই শিক্ষকদেরকে। এরপরে বলা হয়েছে শিক্ষার্থীর বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করে তার পারদর্শিতা যাচাই করবেন তা জানিয়ে দিন। এরপরে হচ্ছে কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ের উদাহরণস্বরূপ দিয়েছে। উদাহরণস্বরূপ দলগত কাজের বদলে একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশেপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে। এটা উদাহরণ দেওয়ার পর বিকল্প উপায়ে কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন, অর্থাৎ কিভাবে শিক্ষার্থীরা ওই কাজটা করতে পারে সেটা আমরা বলে দেব। এরপরে রয়েছে কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কি অ্যাসাইনমেন্ট জমা দিবে তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করুন। অর্থাৎ যে সকল শিক্ষা প্রতিষ্ঠান শেষ করতে পারেন, আশা করা যায় শেষ করেছেন সবাই, আমরাও শেষ করেছি, এ পর্যন্ত শেষ করা হয়েছে। যদি না করে থাকেন এগুলো অবলম্বন করতে হবে। এরপরে বলা হয়েছে প্রয়োজনে অনলাইন ক্লাস করে অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপে
তারপরে মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রদান করুন। এখন আরেকটা খুশি সংবাদ হচ্ছে আমার কিন্তু অষ্টম এবং নবম শ্রেণীর এই যে ইংরেজি বিষয়ের একদম টোটাল যে পর্যন্ত সিলেবাস দেওয়া রয়েছে তারও বেশি করা শেষ হয়ে গেছে। অর্থাৎ নাইনের আমি ক্লাস নাইনের 7 এক্সপিরিয়েন্স পর্যন্ত আমি করেছি, অলরেডি 7 চলছে, আর ক্লাস 8 হচ্ছে 6 নম্বর এক্সপিরিয়েন্স পর্যন্ত দেওয়া হয়েছে, অর্থাৎ চলছে। তার মানে কি, এই আমার ভিডিও দেখলে এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবে। আর আমি একটু তথ্য উপস্থাপন করতেছি যে কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষার্থীরা আর কি ধারণা নিতে পারবে। এখন এই জায়গায় আমি প্রথমে 9 থেকে শুরু করতেছি। 9-এর 1 নম্বর এক্সপিরিয়েন্স হচ্ছে ওপিনিয়ন ম্যাটার্স। তাহলে 9-এর কয়টা এক্সপিরিয়েন্স পড়তে হবে? 9-এর এক্সপিরিয়েন্স হচ্ছে টোটাল আমাদের এই জায়গায় পড়তে হবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পর্যন্ত 77 নাম্বার পেজ, যেহেতু এটা 5 নম্বর এক্সপিরিয়েন্স পর্যন্ত পড়তে হবে। এখন 5 নম্বর এক্সপিরিয়েন্স পর্যন্ত কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোন কোন বিষয়গুলোর যে টাইটেল এবং টপিক সেটা আমি তুলে ধরতেছি। অপিনিয়ন ম্যাটার্স আমরা জানি যে ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে শিক্ষার্থীরা শিখবে, এবং এই জায়গায় ফ্যাক্ট কোনটা অপিনিয়ন কোনটা এটা আলোচনা মানে আলাদা করবে। এবং 1.4.2 একটা অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটিটা শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় কয়েকটা টপিক দেওয়া রয়েছে, ওই টপিকগুলো সম্পর্কে শিক্ষার্থীদের ফ্যাক্ট বেসড একটা টেক্সট লিখতে হবে এবং অপিনিয়ন বেসড একটা টেক্সট লিখতে হবে। তার মানে ওইটা কিন্তু আমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে এই জায়গায় দেওয়া নাই। তার মানে ওই কম্পিটেন্সিটা মানে পিআইটা হয় এই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আসবে, না হয় এই যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন যে কোনো একটা আসবে। সেই কারণে যেহেতু এটার অংশ, শিক্ষার্থীরা ওইটা ভালো করে পড়বে এবং ওই টপিকগুলো সম্পর্কে পড়বে, আর যে কোনো টপিক সম্পর্কে যাতে লিখতে পারে এটা অবশ্যই প্রস্তুতি নেবে। এরপরে 2 নম্বর এক্সপিরিয়েন্স হচ্ছে নেচার স্ট্যাটিস্টিক্স। এই জায়গায় দুটো কবিতা দেওয়া রয়েছে, ক্রসিং দ্য বার এবং অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, এটাই মূল টার্গেট। আর এই জায়গায় কিন্তু ফ্যাক্ট বেসড এবং অপিনিয়ন বেসড লেখা রয়েছে, কারণ এই জায়গায় কিছু চিত্র দেওয়া রয়েছে, ওই চিত্রটা বর্ণনা করতে বলা হয়েছে। ওই জায়গায় বলা হয়েছে ফ্যাক্ট বেসড এবং অপিনিয়ন বেসড লিখতে, এসে অথবা টেক্সট লিখতে। আর এটার উদ্দেশ্য সিম্বলস এবং ইমেজরি। এই জায়গায় ক্রসিং দ্য বারে সিম্বল তুলে ধরা রয়েছে, আর অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেটে ইমেজরি কি, কত প্রকার, কিভাবে আইডেন্টিফাই করা যায়, এটা তুলে ধরা রয়েছে। তার মানে ইমেজরি সম্পর্কে শিক্ষার্থীদের অবশ্যই ধারণা রাখতে হবে। এরপরে হচ্ছে যে সেন্স অফ বিউটি। এখন সেন্স অফ বিউটির যে টার্গেট, সেন্স অফ বিউটির মূল যে টার্গেট সেটা হচ্ছে দ্য স্টেপস টু রাইট অ্যান আর্গুমেন্টেটিভ এসে, অর্থাৎ মূল টার্গেট হচ্ছে আর্গুমেন্টেটিভ এসে লেখা যায় কিভাবে সেটা দেখানো। আর এই জায়গায় আর্গুমেন্টেটিভ এসে কাকে বলে, লেখার ধাপগুলো তুলে ধরা রয়েছে। আরেকটা উদ্দেশ্য হচ্ছে রাইটিং সামারি, অর্থাৎ এই টেক্সটে কিন্তু একটা যে টেক্সট দেওয়া রয়েছে, এসে দেওয়া রয়েছে, ওই এসেটার সামারিও লিখতে বলা রয়েছে। তার মানে শিক্ষার্থীদের সামারি লেখা শিখতে হবে এবং আর্গুমেন্টেটিভ এসে কিভাবে লেখা যায় সেটা অবশ্যই শিখতে হবে। এমনও হতে পারে যে একটা নির্ধারিত টপিক দেওয়া থাকবে, ওই টপিকের উপর শিক্ষার্থীদের লিখতে হবে আর্গুমেন্টেটিভ এসে। এরপর হচ্ছে নাম্বার 4 যে এক্সপিরিয়েন্স রয়েছে ক্লাস 9-এর, সেটা হচ্ছে টোনস ইন স্টেটমেন্টস। তার মানে এটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ টোনস। এই জায়গায় দুইটা টেক্সট দেওয়া রয়েছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে একটা মিস্টার কলিন্স সম্পর্কে, আর হচ্ছে শার্লটস ওয়েব থেকে নেওয়া হয়েছে, এলউইন ব্রুকসের ইয়েতে থেকে। তাহলে ওইটাও আমাদের কি দেওয়া রয়েছে, টোন আলোচনা করা হয়েছে এবং টোন আইডেন্টিফাই করতে হবে। বিভিন্ন কবিতা থেকেও আসতে পারে যে টোন আইডেন্টিফাই করতে হবে। তার মানে টোন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা নিতে হবে। যে কোনো একটা টেক্সট দেওয়া থাকতে পারে, ওই টেক্সট থেকে শিক্ষার্থীদেরকে বলা যেতে পারে টোনগুলো নির্ণয় করো। এরপরে হচ্ছে না সর্বশেষ যেটা রয়েছে 5 নম্বর এক্সপিরিয়েন্স পর্যন্ত, যেহেতু আমাদের ক্লাস 9-এর সিলেবাস দেওয়া রয়েছে, সেই কারণে এটা হচ্ছে রাইটিং আ প্রবলেম সলিউশন এসে। আর এইটার যে টাইটেল এটা হচ্ছে এক্সপ্রেসিং আ সলিউশন টু এ প্রবলেম, একটা সমস্যা কিভাবে সমাধান করা যায় সেইটা সম্পর্কে আলোচনা করা। আর এগুলা সম্পর্কে সকল ভিডিও মানে অ্যাক্টিভিটি ওয়াইজ সকল ভিডিও দেওয়া রয়েছে, শিক্ষার্থীরা ওই জায়গা থেকে হেল্প নিতে পারো। তাহলে নিলে অবশ্যই পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবে এবং ক্লিয়ার ধারণা পাবে। এখন ক্লাস 9 শেষ, এখন যাব ক্লাস 8-এ। ক্লাস 8-এও আমি করেছি যে কি করা যায়। ক্লাস 8-এ রয়েছে কি, প্রথম যে অ্যাক্টিভিটি সেটা হচ্ছে বিউটি ইন পোয়েট্রি। আর আমরা জানি বিউটি ইন পোয়েট্রির যে মূল টার্গেট, এই জায়গায় কবিতা দেওয়া রয়েছে, দুটো কবিতা রয়েছে। একটা হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর ট্রু রয়্যালটি, আর একটা হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। এই জায়গায় সিমিলি এবং রাইম স্কিম, এইটাই হচ্ছে মূল টার্গেট। কিভাবে সিমিলি বের করা যায়, আবার রাইম স্কিম কিভাবে বের করা যায়, সেইটা কিন্তু অবশ্যই শিক্ষার্থীদেরকে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে।
এরপরে হচ্ছে দ্য বিজু ফেস্টিভ্যাল, 2 নাম্বার যে এক্সপিরিয়েন্স, এটার টার্গেট হচ্ছে ন্যারেশন এবং সামারি রাইটিং। তার মানে ন্যারেশন মূল টার্গেট না, মূল টার্গেট হচ্ছে সামারি রাইটিংটা শেখানো, কিভাবে সামারি লিখতে হয় এটা অবশ্যই শিক্ষার্থীদের শিখতে হবে। কারণ ন্যারেশনটা দেওয়া হয়েছে, কারণ ন্যারেশন শিখতে গেলে সামারিটা লাগবে, মানে সামারি লিখতে গেলে ন্যারেশনটা লাগবে, সেই কারণে ন্যারেশন আগে আলোচনা করা রয়েছে। এরপরে নাম্বার 3 যেটা এক্সপিরিয়েন্স রয়েছে ক্লাস 8 এর, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার। আর এটা মূলত প্রধান টার্গেট হচ্ছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া। আর ইনস্ট্রুমেন্টাল পাওয়ার যারা ধারণ করে তাদের সাথে কিভাবে কথা বলা যায় সেটাও আর কি শিক্ষার্থীদের কি করতে হবে, অবশ্যই ধারণা নিতে হবে। আর আরেকটা হচ্ছে ডায়ালগ, ডায়লগ কিভাবে, ওই জায়গায় আমাদের বইয়ে নমুনা ডায়লগ দেওয়া রয়েছে, ওই রকম ডায়লগও কিন্তু চলে আসতে পারে যে অর্ধেক দেওয়া থাকবে এবং বাকিটা পূরণ করতে হবে শিক্ষার্থীদের। মানে একজনের ডায়লগ দেওয়া থাকে আরেকজনেরটা পূরণ করতে হবে, একজনের অংশ দেওয়া থাকে আরেকজনের অংশ নাই। যেমন ক্লাস 7 এ যারা শিক্ষার্থী রয়েছে, তো তোমরা তো 7 এ ছিলে, ওই জায়গায় কিন্তু তোমাদের দেওয়া ছিল, এই যে সামষ্টিক মূল্যায়নের সময় দেওয়া ছিল বাবল, কিছু দেওয়া রয়েছে এবং কিছু পূরণ করতে বলা হচ্ছে, এরকম থাকতে পারে, বলা যায় না। এরপর হচ্ছে নাম্বার 4 যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে প্যারাফ্রেজিং অ্যান্ড রিফ্রেজিং। প্যারাফ্রেজিং আর টেক্সট, এটা হচ্ছে প্যারাফ্রেজিংটা কি তোমরা শিক্ষার্থীরা জানো। প্যারাফ্রেজিং হচ্ছে কোনো একটা টেক্সটের তথ্য ঠিক রেখে নিজের ভাষায় বর্ণনা করা, ওই জায়গায় তথ্য সবই ঠিক থাকবে কিন্তু ওই লেখাটাকে নিজের ভাষায় নিজের মতো করে বর্ণনা করা, মিনিংও ঠিক থাকবে। 3টা পদ্ধতিও আলোচনা করা রয়েছে বইয়ে, 3টা পদ্ধতি দেখে তোমরা এটা আলোচনা করবে আর কি, এটা শিখবে। এরপরে ডিসক্রাইবিং চার্ট অ্যান্ড গ্রাফ, এই এক্সপিরিয়েন্সে কিন্তু চার্ট এবং গ্রাফ দেওয়া রয়েছে, ওইটা সম্পর্কে আলোচনা করা রয়েছে, তার মানে এটা ধারণা নিতে হবে। এরপরে হচ্ছে 5 নম্বর এবং সর্বশেষ যেটা 78 নম্বর পেজ পর্যন্ত, যেহেতু রাইটিং কোহেসিভলি, রাইটিং কোহেসিভলি এটা টার্গেট হচ্ছে কোহেসিভ ডিভাইসেস কি লিখতে হবে, প্যারাগ্রাফ এবং এসে রাইটিং। কোহেসিভ ডিভাইসগুলো কি কি, 3 ধরনের কোহেসিভ ডিভাইস এই জায়গায় আলোচনা করা রয়েছে। নাম্বার 1 হচ্ছে প্রোনাউন, তারপর হচ্ছে কনজাংশন, এরপরে রয়েছে যে কিছু লিঙ্কার্স অথবা কানেক্টরস রয়েছে, এগুলা একদম বিস্তারিত আলোচনা করা হয়েছে, এগুলা শিক্ষার্থীদের শিখতে হবে। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ কাকে বলে, এসে কাকে বলে, এই জায়গায় আলোচনা করা হয়েছে। তার মানে প্যারাগ্রাফ থেকে এসে কিভাবে রূপান্তর করা যায় এটা ওই জায়গায় তুলে ধরা হয়েছে। আরেকটা হচ্ছে শেয়ারিং এক্সপিরিয়েন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটার যে 5 নম্বর এক্সপিরিয়েন্সের সর্বশেষ অ্যাক্টিভিটি, যেটা এই জায়গায় বলা হয়েছে, তুমি এই যে মানে পোস্টার প্রেজেন্টেশন থাকে অথবা এই একটা কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে শিক্ষার্থীদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলা রয়েছে। আর এই জায়গায় এইরকম আসতে পারে, তাই এটা খুবই গুরুত্ব সহকারে খুব ভালো করে পড়বে, মানে কোনো এক্সপিরিয়েন্সটা কিভাবে শেয়ার করা যায় এটা অবশ্যই শিক্ষার্থীরা প্রস্তুতি নেবে। তাহলে এইভাবে ক্লাস 8 এর প্রস্তুতি নিতে পারো। আর আমার এর আগেও ভিডিও দেওয়া রয়েছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন, ওই জায়গায় আমি এগুলো সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করেছি। আর টপিক বা অ্যাক্টিভিটি ওয়াইজ তো আলোচনা রয়েছেই। এরপরে রয়েছে ক্লাস 7। এখন ক্লাস 7 এ যেটা রয়েছে, ক্লাস 7 এর যারা শিক্ষার্থী রয়েছে এইটা ভালো করে দেখো। প্রথম 1 নম্বর এক্সপিরিয়েন্সের আলোচনা হচ্ছে আর ড্রিম স্কুল। এই জায়গায় যারা টিচার রয়েছেন, এটা কিন্তু 1.8 এর অ্যাক্টিভিটি, এটা কিন্তু মূল্যায়ন করার কথা শিক্ষণকালীন। এই জায়গায় রাইট অ্যাবাউট ইয়োর ড্রিম স্কুল, এই জায়গায় একটা পোস্টার প্রেজেন্টেশন রয়েছে। আর ক্লাস 8 এ মানে 7 এও কিন্তু এই জায়গায় একটা পিকচার থাকে, পিকচার সম্পর্কে বলা হয়েছে এই পিকচারে কোন বিষয়গুলো তোমাদের ভালো লাগে। তার মানে এইটাই আমরা শিখে রাখতে পারি যে কিভাবেই একটা পিকচারকে বর্ণনা করা যায়, ডিসক্রাইব করা যায়। এরপরে 2 নম্বর এক্সপিরিয়েন্স রয়েছে প্লেইং উইথ দ্য ওয়ার্ডস, মানে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্সের ধারণা দেওয়া রয়েছে। আর এই জায়গায় সর্বশেষে অ্যাফিক্সেশন ট্রি রয়েছে, মানে সাফিক্স প্রিফিক্স এগুলা কিভাবে করা যায়। তাহলে মূল টার্গেট সাফিক্স প্রিফিক্স শেখানো। এবং অ্যাক্টিভিটি 2.6 এ একটা লেখা রয়েছে, কাজ রয়েছে, যেটা মূল্যায়নের অংশ। রাইট আ শর্ট টেক্সট ফ্রম 15 to 20 সেন্টেন্সেস অ্যাবাউট সামন, ফাদার, মাদার, টিচার, এগুলো সম্পর্কে, এদের সম্পর্কে যে কোনো একজন সম্পর্কে বর্ণনা আসতে পারে, ইওর ফ্যামিলি সম্পর্কে আসতে পারে। এরপরে রয়েছে তারপরে অ্যাক্টিভিটি 2.10 যেটা ইউজিং সিনোনিম এবং অ্যান্টোনিমসের রয়েছে। তার মানে এটা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিতে হবে। আবার এই জায়গায় তো ওইরকম আগের মতো আসে না যে দেওয়া রয়েছে, কিন্তু আমাদের যে বই রয়েছে বইয়ে কিন্তু কিছু শূন্যস্থানও দেওয়া রয়েছে সাফিক্স প্রিফিক্স ব্যবহারের জন্য, এগুলো আমরা প্র্যাকটিস করতে পারি যারা শিক্ষার্থী রয়েছে। এরপরে যেটা রয়েছে ইফ কবিতা 3 নম্বর এক্সপিরিয়েন্সে। ইফ কবিতার এটা টার্গেট হচ্ছে হাউ টু রাইট সেন্ট্রাল থিম অফ এ পয়েম, অর্থাৎ একটা কবিতার সেন্ট্রাল থিম কিভাবে লিখতে হয় সেটা কিন্তু এই এক্সপিরিয়েন্সে আলোচনা করা হয়েছে। তার মানে যারা শিক্ষার্থী রয়েছে এটা অবশ্যই পড়বে।
মানে কিভাবে থিম লেখা যায়, থিমগুলো কি, এগুলা কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। নাম্বার 4 যেটা দ্য ফ্রগ অ্যান্ড দ্য ওয়াক্স, এই জায়গায় ডিগ্রি সম্পর্কে আলোচনা করেছে। তার মানে ডিগ্রি আবার এইরকম আসবে, এই যে 4.11 যে অ্যাক্টিভিটি রয়েছে এটা মূল্যায়নের অংশ। ডিসক্রাইব ইউর ফ্যামিলি বাই ইউজিং ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, মানে তোমার ফ্যামিলিকে বর্ণনা করতে বলা হয়েছে এই বিভিন্ন প্রকার ডিগ্রি আলোচনা, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ সবগুলো যাতে থাকে। তার মানে এরকম প্রস্তুতি নিতে হবে। এরপরে নাম্বার 5 যেটা হ্যাভ ইউ ফিল্ড ইউর বাকেট টুডে, এখন এই জায়গায় কিন্তু কি রয়েছে, এই জায়গায় আরো একটা বিষয় রয়েছে যে আমাদের হ্যাভ ইউ ফিল ইউর বাকেট টুডে, এটার মূল যে টার্গেট, এটার মূল টার্গেট কিন্তু যে আমাদের কমপ্লিটিং স্টোরি, অর্থাৎ একটা স্টোরি দেওয়া রয়েছে। তাহলে এই জায়গায় আমাদের প্রস্তুতি নিতে হবে কমপ্লিটিং স্টোরি নিয়ে, অর্থাৎ কিভাবে একটা স্টোরি লেখা যায়, কমপ্লিট করা যায়, সেইটা অবশ্যই প্রস্তুতি নিতে হবে। কারণ হচ্ছে আমাদের এই যে এই এক্সপিরিয়েন্সের, অর্থাৎ আমাদের 5 নম্বর যে এক্সপিরিয়েন্স ক্লাস 7-এর, এটার উদ্দেশ্যই হচ্ছে যে শিক্ষার্থীদেরকে স্টোরি লেখানো এবং স্টোরি সম্পর্কে ধারণা দেওয়া, স্টোরির কি কি থাকে, ফিচার্স অফ এ স্টোরি, একটা গল্প দেওয়া রয়েছে আলিফা সম্ভবত, ওই গল্পর কি কি রয়েছে, ক্যারেক্টার্স কোনটা, তারপরে হচ্ছে কয়টা বৈশিষ্ট্য রয়েছে, শর্ট স্টোরি সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা দেওয়া রয়েছে। আর সর্বশেষে একটা কাজ দেওয়া রয়েছে, এটা হচ্ছে কমপ্লিটিং স্টোরি। তার মানে এটা আমাদের শিখতে হবে। এরপরে যেটা রয়েছে নাম্বার 6 এক্সপেরিয়েন্স, 66 নাম্বার পেজ পর্যন্ত যেহেতু আর গুড রিডার, এটা অ্যান্টিলোপ সম্পর্কে বর্ণনা রয়েছে। আর এই জায়গা থেকে কোনো কিছু আসার সম্ভাবনা খুবই কম। এই জায়গায় বিভিন্ন রিডিং টেকনিক্স দেওয়া রয়েছে, আর এই জায়গায় স্কিমিং রয়েছে, স্ক্যানিং রয়েছে, আর 3টাই বলা রয়েছে যে কিভাবে আমরা একটা টেক্সটকে বুঝতে পারি। আর এইভাবেই যারা ক্লাস 7-এর রয়েছে তারা এইভাবে প্রস্তুতি নেবে। এরপরে সর্বশেষ হচ্ছে ক্লাস 6। ক্লাস 6-এর মানে 7 পর্যন্ত দেওয়া রয়েছে 66 নাম্বার পেজ। এটা দেখি ক্লাস 6-এর যে সিলেবাস দেওয়া রয়েছে কত নাম্বার পর্যন্ত। ক্লাস 6-এর রয়েছে ইংরেজি বিষয়ে যেটা 6 রয়েছে সেটা মূলত 60 নম্বর পেজ পর্যন্ত আমাদের এটা শিখতে হবে। এখন 60 নম্বর পেজ পর্যন্ত 7টা এক্সপিরিয়েন্স, আর ডে ইন দ্য লাইফ অফ মিনা 51 থেকে 60, তার মানে 51 থেকে 60 পর্যন্ত আমাদের প্রস্তুতি নিতে হবে। এখন এইগুলা সম্পর্কে আমি একদিন আরেকটা ভিডিও করব, যে জায়গায় যারা ক্লাস 6-এর রয়েছে এই জায়গায় থেকে তোমরা কোন কোন টপিকের উপর নিতে পারো। তবে তোমাদের এই 7টা যে রয়েছে, এই 7টা এক্সপিরিয়েন্স পর্যন্ত তোমরা কি করবে, অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবে। আর আমি একদিন ভিডিও করব যে এই এক্সপিরিয়েন্সের কোন টপিকগুলো তোমার খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করবে। আর তাহলে যারা টিচার রয়েছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন যারা শিক্ষার্থীদেরকে কিভাবে আপনারা নির্দেশনা দিবেন। আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।